এখানে রেকর্ডিং অন হলো, যাতে করে পরেও তোমরা সেশনটাকে অ্যাক্সেস করতে পারো। আমরা যে অবধি পড়েছিলাম তারপর থেকে এগোবো। অলরেডি তোমরা জানো যে টেক্সট থেকে প্রোলগে অনেক কোয়েশ্চেন হয়ে গেছে, প্লাস আমাদের অ্যাক্ট ওয়ানও শুরু হয়ে গেছে। এবং সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে মিস্টার হার্ডকেসেল এবং মিসেস হার্ডকেসেল তারা দুজনে কথা বলছেন অ্যাবাউট টনি লাম্পকিন। এবং আমরা বুঝলাম যে টনি লাম্পকিন ইজ ভেরি মাচ ডিসঅবিডিয়েন্ট। মিস্টার হার্ডকেসেল ইজ এ লাভার অফ দ্য ওল্ড থিংস, Mrs. Hardcastle is a lover of the new things. Mr. Hardcastle has a tendency of telling the old stories repeatedly. Mrs. Hardcastle has a tendency of following the fashion and the artificial mannerism of the city life. Tony Lumpkin loves to go to Three Pigeons almost every evening, because we come to know that the evening was raw, it was very much cold, as if it was frozen. But Tony Lumpkin says that, oh mother, you cannot stop me here. I want to go there. And some of my qualified friends are waiting for me. Whereas we know that the qualified friends are the filthy members of the society. But so for the case of the mindset of Tony Lumpkin is concerned, we somehow understand that all these people somehow impress Tony Lumpkin, and they are Tony Lumpkin's best companions, doubtlessly. And then Kate Hardcastle, one of the central protagonists of this anti-sentimental comedy, better to say the heroine of She Stoops to Conquer, entered, and Mr. Hardcastle became a critic of her fashionable dress. And he told that after spending a couple of years in the city of London, his daughter is also affected by the fashionable manners of the city life of London. And then the father and the daughter are almost ready, to continue the discussion on the various subjects, including the subject of the future marriage. Yes or no? আমরা দেখতে পাবো কে মিস্টার হার্ডকেসেল ওই সলিলোকুইটা অব্দি আমরা পড়েছিলাম, there goes a pair that only spoil each other. বাট তিনি বললেন যে এখানে তার ছেলে টনি তার স্ত্রী মিসেস হার্ডকেসেলের মাতৃত্বের বেশি আদরে বাঁদর হয়ে গেছে, এমনটা নয়। আজকের এই যুগের সবাই কম বেশি তাদের সেন্স এবং ডিসক্রিশন, তাদের ম্যাচুরিটি সবকিছুকে দূরে সরিয়ে রাখছে। ঠিক বলছি? এরপরে শুরু করো। এই অবধি পড়েছিলাম মঙ্গল কি বুধবার, আমার ঠিক খেয়াল নেই, বা শুক্রবার, অফ দ্য ভেইন, রাইট? এরপর থেকে শুরু হবে টেনে। চলো।
বেশ, দেখো মিস হার্টকেসেলের স্পিচ থেকে শুরু করছি আমি। প্রথম কথা, এটা মিস হার্টকেসেলের স্পিচ নয়। না না না, এই জায়গা থেকে শুরু হবে, মিস হার্টকেসেলের স্পিচ না। আচ্ছা, এটা তো হয়েছে, তাহলে মিস হার্টকেসেলের স্পিচ থেকে শুরু হবে। হ্যাঁ, মিস হার্টকেসেলের স্পিচ হচ্ছে, ইউ নো আওয়ার এগ্রিমেন্ট স্যার। আমার প্রথম কোশ্চেন হচ্ছে, মেয়ে এবং বাবার মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছিল। এই এগ্রিমেন্ট কথাটা মানে আমরা কন্ট্রাক্ট বলতে পারি, বাংলা চুক্তিপত্র বলতে পারি। মানে যেমন ভাবে দুটো দেশের মধ্যে অনেক ইন্টারন্যাশনাল রিলেশনশিপে যেমন ভাবে দুটো দেশের মধ্যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়, এক্ষেত্রেও যেন একটা এগ্রিমেন্ট হয়েছিল। এক্ষেত্রে যেন একটা এগ্রিমেন্ট হয়েছিল মা মানে মেয়ে এবং বাবা মানে মিস্টার হার্টকেসেলের মধ্যে। হচ্ছে আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী ইউ, ইউ বলতে মিস্টার হার্টকেসেল, আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী তুমি আমাকে অ্যালাউ করবে সকাল বেলায় টু রিসিভ অ্যান্ড পে ভিজিট। তুমি আমাকে অ্যালাউ করবে সকাল বেলায় লোকের বাড়ি যেতে, টু পে ভিজিট মানে কোথাও ঘুরতে যেতে, আবার টু রিসিভ দ্য ভিজিটার মানে সকাল বেলায় আমি গেস্টদেরকে আমার বাড়িতে ওয়েলকাম করতে পারি এবং সকাল বেলায় আমি কারো বাড়ি যেতে পারি। তাই সকাল বেলায় আমি ড্রেস করব ইন মাই ওন ম্যানার। ইন মাই ওন ম্যানার মানে ফ্যাশনেবল ম্যানার। আবার বলছি, এই কথাটা মানে কি? ফ্যাশনেবল ম্যানার। হচ্ছে আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী তুমি আমাকে অ্যালাউ করবে সকাল বেলায় নিজের মতো করে পোশাক পরতে, এবং সন্ধে বেলায় আমি হাউস ওয়াইফের ড্রেস পরবো। কেন হাউস ওয়াইফের ড্রেস মানে অর্ডিনারি ড্রেস বা প্লেন ড্রেস। তাহলে ওদের এগ্রিমেন্টটা কি? এগ্রিমেন্টটা কার কার মধ্যে হয়েছে? মেয়ে আর বাবার মধ্যে হয়েছে। মেয়ে বলছেন যে বাবা, সকাল বেলায় আমি গাউডিলি ড্রেস করব টাউনের মেয়েদের মতো। যখন আমি ভিজিটরদেরকে বাড়িতে ওয়েলকাম করব বা আমি কোনো বন্ধুর বাড়ি যাব, সেই মুহূর্তে আমি আমার মতো করে পোশাক পরব, মানে ফ্যাশনেবল পোশাক পরব, টাউনের মেয়েরা যেমন পোশাক পরে সেরকম পোশাক পরব। অর্থাৎ আমার বাড়িতে যখন গেস্ট আসবে সকালবেলায়, অবশ্যই সকালবেলায়, বা আমি সকালের টাইম যদি অন্য কোনো বন্ধুর বাড়ি ঘুরতে চাই, সেই সময় আমি আমার মতো গাউডিলি ড্রেস করব, কিন্তু সন্ধেবেলায় আমি পরব হাউস ওয়াইফের প্লেন ড্রেস, যাতে করে আমি তোমাকে প্লিজ করতে পারি। একটা জিনিস বোঝার চেষ্টা করো, মিস হার্টকেসেলের উড বি হাজব্যান্ড যার নাম মার্লো, এবং এই মার্লো সন্ধেবেলায় আসবে মিস্টার হার্টকেসেলের বাড়ি। এ আসবে সন্ধেবেলায় মিস্টার হার্টকেসেলের বাড়ি, আর তখন মিস্টার হার্টকেসেলের মেয়ে কেট মানে মিস হার্টকেসেল, সে পরে থাকবে হাউস ওয়াইফের ড্রেস মানে অর্ডিনারি ড্রেস। আর তাই কেট হার্টকেসেলকে মার্লো ভেবে বসবে বারমেইড।
মানে প্লটটা অ্যাকচুয়ালি পরবর্তী ক্ষেত্রে কি হবে সেটা মোর অর লেস এই জায়গাতে তোমার কি বলবো জানিয়ে দিচ্ছেন অলিভার গোল্ডস্মিথ, রাইট? তাহলে এখান থেকে একটা লাইন পড়ালাম, একটা কোশ্চেন হবে। আমার কোশ্চেন নাম্বারটা বলে দাও, কত নাম্বার কোশ্চেন হবে? কোশ্চেন নাম্বার 30, 13 নাম্বার কোশ্চেন হবে। 13 নাম্বার কোশ্চেন, সেক্ষেত্রে প্রথমে আমরা এই লাইনটা তুলে নেব, ইউ নো আওয়ার এগ্রিমেন্ট স্যার। স্যার আপনি আমাদের এগ্রিমেন্ট জানেন কে? হু ইজ দ্য স্পিকার? What বা which agreement is pointed out by the speaker? এখানে এগ্রিমেন্টটা কি এবং কোন এগ্রিমেন্টটাকে স্পিকার এই জায়গার মধ্যে পয়েন্ট আউট করছেন? উত্তরে চলে যাও, দেখো স্পিকারকে মিস হার্ডকেশল is the speaker here. এগ্রিমেন্টটা কি? এগ্রিমেন্টটা আরেকবার মনে করিয়ে দিই যে তার বাবাকে অ্যালাউ করতে হবে তার মতো ফ্যাশনেবল পোশাক পরতে, টাউনের মতো সকালে যখন সে ভিজিটারদেরকে রিসিভ করবে বা যখন সে নিজে বাইরে যাবে। দেখো দেখো it is told in the agreement between Mr. Hardcastle and Kate Hardcastle that the daughter Kate is allowed to dress herself, but to dress, DRESS, to dress gaudily like the fashionable ladies of the town, like the fashionable ladies of the town in the morning. In the morning when she receives visitors, যখন সে ভিজিটরদেরকে রিসিভ করবে, or goes out to visit her friends. বন্ধুদের বাড়ি যাবে, বন্ধুদের সাথে ঘুরতে বেরোবে,
সেই মুহূর্তে নিজের মতো করে পোশাক পরবে। বাড়িতে দিনের বেলায় যদি কেউ আসে, সেই মুহূর্তে নিজের মতো পোশাক পরবে, ঠিক আছে। কিন্তু তাকে বাট ইন ইভিনিং, কিন্তু সন্ধ্যেবেলায় she has to put on, তাকে পড়তে লাগবে the plain dress, the plain dress of a housewife, to please, তাকে পড়তে লাগবে হাউসওয়াইফের প্লেন ড্রেস। কাকে প্লিজ করার জন্য? টু প্লিজ হার ফাদার, মিস্টার হার্ডকেসেল। এগ্রিমেন্ট বুঝতে কারো কোনো সুবিধা আছে? এগ্রিমেন্ট বুঝতে কারো কোনো সুবিধা আছে? খুব সিম্পল লাইন এবং খুব সহজ বাংলায় সহজ বাক্যে উত্তর, যে সকালবেলায় সে যখন তার গেস্টদেরকে ভিজিট করতে লাগবে, সেই মুহূর্তে সে ড্রেস করবে নিজের মতো, ফ্যাশনেবলি, টাউনের মেয়েদের মতো, লন্ডনের মেয়েদের মতো। কিন্তু যে মুহূর্তে সন্ধ্যেবেলায় ঘরে থাকবে, সেই মুহূর্তে সে পরবে প্লেন ড্রেস। তার মানে আমাকে বলো, এই টাইমটা কোন টাইম? মানে নাটকটা যখন শুরু হচ্ছে সেটা কোন টাইম? সেটা সন্ধ্যেবেলা। কেন? কারণ টনি লামকিন ওই তো মদ খেতে বেরিয়ে গেল, তোমরা বুঝতেই পারছো, টনি লামকিন মদ খেতে বেরিয়ে গেছে, রাইট? তাহলে এই টাইমটা তো হচ্ছে গিয়ে সন্ধ্যেবেলা। এরপরে লক্ষ্য করো, তাই পরপর দুটো লাইনে দুটো কোয়েশ্চেন হয়ে গেল। আগে আমি ইনডাইজেন্ট ওয়ার্ল্ডের ওই জায়গাটাও কোয়েশ্চেন করেছিলাম বোধহয়, that the indigent world could be clothed out of the trimming of the vein, যে মিস্টার হার্ডকেসেল ক্রিটিসাইজ করছেন এই আর্টিফিশিয়াল ড্রেস বা আর্টিফিশিয়াল মডার্ন ফ্যাশনগুলোকে ক্রিটিসাইজ করছেন, এবং ক্রিটিসাইজ করে পরে বলছেন কিছু লোক আছে যারা এত কাপড় নষ্ট করে, যারা এত কাপড় নষ্ট করে যে সেই কাপড় দিয়ে বহু লোক যাদের কাপড় নেই তারা পরতে পারত। আমি সে আমেরিকা আফ্রিকার খাবারের গল্প বলেছিলাম যে আমেরিকাতে প্রত্যেক দিনের যে খাবার নষ্ট হয় তাতে আফ্রিকার এক একটা দেশের এক এক দিন চলে যেতে পারে, রাইট? তাহলে এই অবধি আমরা, আচ্ছা ওই কোয়েশ্চেনটা করেছিলাম কি, that the indigent world could be clothed out of the trimming of the vein, করাইনি না? এক্স্যাক্টলি, মানে an indigent world বলতে কি বলেছিলাম? all the poor and the needy people, the poor and the needy people। আচ্ছা দরকার নেই, লাগবে না, লাইনটার মানেটা খেয়াল রাখবে, স্টার দিয়ে রাখো, হাইলাইট করে রাখো, ঠিক আছে? পরে শর্ট কোয়েশ্চেনে কপিতে অ্যাড করে দেবো। এরপর দেখো হার্ডকেসেল বলছে, ঠিক আছে, আই ইনসিস্ট অন দ্য টার্মস অফ আওয়ার এগ্রিমেন্ট, মানে আমার মনে আছে মেয়ে, ঠিক আছে, কিন্তু আমি চাই তুমি এগ্রিমেন্টটা মনে করো আজকে। অ্যান্ড বাই দ্য বাই মানে incidentally, I believe I shall have occasion to try your obedience this very evening। বলছে আমি চাইবো কে আজকে সন্ধ্যেবেলায়, আমি চাইবো কে আজ সন্ধ্যেবেলায় তুমি অ্যাটলিস্ট ওটা মেনে চলো। তেমন আমি চাইবো, কি চাইবো?
যে আজ সন্ধ্যেবেলায় তুমি আমাদের এগ্রিমেন্টের কথা মনে রাখবে। অর্থাৎ আমাদের কি এগ্রিমেন্ট হয়েছে যে সকালবেলায় তুমি ফ্যাশনেবলি ড্রেস করতে পারবে, বাট সন্ধ্যেবেলায় তোমাকে নিজের মতো করে ড্রেস করা চলবে না। তোমার বাবা যেটা চায় সেরকম ভাবে তোমাকে পোশাক পরতে হবে। এবং আমি আশা করি কে আজ সন্ধ্যেবেলায় তুমি তোমার বাবার ইচ্ছে পালন করবে, মানে তুমি তোমার বাবার ইচ্ছে মতো প্লেন অর্ডিনারি হাউস ওয়াইফের যে ড্রেস হয় সে ড্রেস পরবে। তার মানে আজকে সন্ধ্যেবেলায় ড্রেস পরাটা, সাধারণ প্লেন অর্ডিনারি হাউস ওয়াইফের ড্রেস পরাটা আজকে সন্ধ্যেবেলায় একটা ম্যান্ডেট। এটা কেন ম্যান্ডেট? কিছু কারণ আছে নিশ্চয়ই। মানে ইটস আ ম্যান্ডেট, as I am telling you, there are some reasons behind it. এই ম্যান্ডেটটা হওয়ার পিছনে কিছু কারণ বোধ হয় রয়েছে, এবং সেটা মাথার মধ্যে রাখতে হবে এটাকে কেন ম্যান্ডেট বলা হচ্ছে। আর না ঘুরিয়ে তোমাদেরকে বলে রাখি যে আজকে সন্ধ্যেবেলায় আসছেন, তার উডবি হাজব্যান্ড, তার ফিউচার হাজব্যান্ড, যার নাম মার্লো। তো যেহেতু আজ সন্ধ্যেবেলায় মার্লো আসছে, তাই মিস্টার হাডকেসেল মনে করে যে এরকম একটা টাইমে তার অতি অবশ্যই প্লেন অর্ডিনারি কমন হাউস ওয়াইফের পোশাক পরে থাকতে হয়। আর এগুলো হচ্ছে এখনকার দিনে এই ধরনের বিয়ে খুব কম। এগুলোকে অ্যারেঞ্জ ম্যারেজ বলে, যেখানে পাত্র প্রথমে পাত্রী বাড়িতে আসবে, নমস্কার, পাত্র বাবা মিষ্টি টিষ্টি রেডি করে রাখবে, নমস্কার, পাত্রের ঘরের লোক, সেখানে আত্মীয় রিলেটিভস আরো যারা রয়েছেন, ক্লোজ ফ্রেন্ডস, মেম্বার্স অফ কমিউনিটিস, সবাই আসবেন, নমস্কার, মিষ্টি টিষ্টি খাওয়া হবে। তারপরে আমার ছোট মাসির বিয়ে মনে পড়ছে। আমার ছোট মেসোর ঘরের লোক বলছে, মা তুমি নাম সই করতে জানো? ছোট মাসির নাম সই করে দেখালো। আচ্ছা, এটা রস্যই না দীর্ঘই? এ ধরনের প্রশ্ন তোমরা জানো কি জানো না আমার জানা নেই। এখনকার দিনে এগুলো হয় কি না হয় আই ডোন্ট নো, বাট অ্যাট দ্য টাইম আই ক্যান স্টিল রিমেম্বার এই জিনিসগুলো। আর আমার ইন্টারেস্টটা কেন এত এই জিনিসগুলোতে? কারণ ওই দিন মামা ঘরে প্রচুর মিষ্টি এসেছিল, বুঝতে পারছি, আরো ভালো মন্দ রান্না বান্না হয়েছে, তাহলে আমি এক প্লেট পায়েস পাবো, বুঝতে পারছি। সবাই ধান্দায় থাকে তোমরা জানো। তাহলে এক্ষেত্রে আজকে মার্লো আসছে বিয়ে বাড়ির জন্য শহর থেকে। দুই বন্ধু, মিস্টার হাডকেসেল এবং মার্লোর বাবা, সিনিয়র মার্লো, তারা দুজন বন্ধু। পুরোনো দিনে তোমরা সিনেমায় দেখেছো, ये दोस्ती रिश्तेदारी में बदल যায়, মানে বন্ধুত্ব তো অনেকদিন ধরে চলছিল। এবার মিস্টার মার্লো রয়েছেন ছেলে চার্লস মার্লো, is a man of dual character, is modest and immodest simultaneously and parallelly. এবং মিস্টার হাডকেসেল তার মেয়ে রয়েছে মিস হাডকেসেল, সেও ফ্যাশনেবল অ্যান্ড অর্ডিনারি, মানে সকালে ফ্যাশনেবল ড্রেস পরে, সন্ধ্যেবেলায় অর্ডিনারি ড্রেস পরে। মানে এ তো সেই নাটক হয়ে যাচ্ছে যে নাটকে মুখোশ এবং মুখোশের আড়ালে দুটো যেন সাইড বাই সাইড পোর্ট্রিয়াল অ্যান্ড পারফরমেন্সেস আমরা দেখতে পাচ্ছি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এরকম একটা অবস্থা, খুব জটিল অবস্থা।
কি বলছি বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন? আচ্ছা, দাঁড়াও, এখন মনে পড়ছে ক্লাস চলছে, স্যার অ্যাপ্রুভাল পেন্ডিং আছে। বুঝতে পারছো? এত সিরিয়াস স্টুডেন্ট, এত সিরিয়াস। ও দেখো কি বলছি, তাহলে কোন গল্পটা বলছিলাম বলো তো? As I'm a storyteller, it's been a part of my responsibility to tell stories. কি যেন গল্প বলছিলাম? আমার মাসির বিয়েটা হলো, ওই গল্পটা দিলাম। তারপরে কি বলছিলাম? আচ্ছা, ওই বিয়ে বাড়িটা হয়ে গেছে, তারপরে কি বলছিলাম জানো? টেক্স নিয়ে বলছিলাম কি? ওকে, হ্যাঁ হ্যাঁ, বাস, থ্যাংক ইউ সো মাচ। রাইট। তো আজকে মিস্টার মার্লো সন্ধেবেলায় আসবেন, অ্যারেঞ্জ ম্যারেজ টাইপের জিনিস, এবং তিনি বলছেন এই মুহূর্তে সেই মোতারিক যে বিয়েটা ঠিকঠাক ভাবে হয় যাতে করে। আর বাবা বলছেন তুমি পরবে প্লেন ড্রেস, অর্ডিনারি ড্রেস। আমি চাই তুমি আমাকে মান্য করো আজকের সন্ধেবেলায়, আমি চাই তুমি আমাকে মান্য করো আজকের সন্ধেবেলায়। মানে এগ্রিমেন্ট তো ঠিকই আছে, কোনো কোনো সন্ধেবেলায় হয়তো তোমায় আমি সাজতে দেখেছি, বাট আজ সন্ধেবেলায় তুমি আমাকে মান্য করো। মেয়ে বলল বাবা, আমি না তোমার কথা বুঝতে পারলাম না। কম্প্রিহেন্ড মানে আন্ডারস্ট্যান্ড, মানে আই ডোন্ট গেট ইউ। আমি বুঝতে পারলাম না আজ সন্ধেবেলায় তুমি আমাকে কেন মান্য করতে বলছো। কেন কেন বাবা, আমায় বলো। তখন হারকিসের বলছেন যে দেখ, তোকে প্লেনলি বলছি, প্লেনলি মানে একদম ক্লিয়ারলি বলছি কেট, I expect the young gentleman I have chosen to be your husband from town this very day. এরপরে বিড়াল ব্যাংক থেকে বেরিয়েছে, মানে বুঝে দেখ, আমি আর ঘুরিয়ে বলছি না, আমি ক্লিয়ারলি বলছি কেট, আমি এক্সপেক্ট করি কে ওই ইয়াং জেন্টলম্যান যার নাম মারলো, যাকে আমি চুজেন করেছি, চুজেন মানে সিলেক্টেড, টু বি ইওর হাজব্যান্ড মানে ফিউচার হাজব্যান্ড, যাকে আমি তোমার ফিউচার হাজব্যান্ড হিসাবে কনসিডার করেছি, তিনি টাউন, টাউন মানে লন্ডন, তিনি লন্ডন থেকে আজ আসবেন। এবং আমি তার বাবার চিঠি পেয়ে গেছি, আন্ডারলাইন, যেখানে ইন হুইচ মানে লেটার, যে চিঠিতে বাবা বলেছেন কে তার ছেলে অলরেডি বেরিয়ে গেছে। ইট সেট আউট মানে হ্যাজ স্টার্টেড দ্য জার্নি। যে চিঠিতে তার বাবা বলে দিয়েছে কে তার ছেলে জার্নি শুরু করে দিয়েছে। অ্যান্ড হি বলতে ছেলের বাবা মানে আমার বন্ধু, ঠিক আছে, মানে ফাদার অফ ইয়াং মার্লো, ফাদার অফ ইয়াং মার্লো মানে উড বি ফিউচার, মানে উড বি বা ফিউচার ফাদার ইন ল অফ কেট। ওই চিঠিতে তিনি বলেছেন যে তিনিও তার ছেলের পিছনে পিছনেই যাচ্ছেন, মানে ছেলে আগে আগে আসছে, ছেলের বাবা পরে পরে আসছে, দুজনেরই জার্নি শুরু হয়ে গেছে। ছেলে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে,
এবং ছেলের বাবা আর আর কিছুক্ষণের মধ্যে আসবে। বুঝতে পারছি? আমি কিছুক্ষণ শব্দটাকে কম্পারেটিভলি ডিলে করার জন্য আর কথাটাকে বললাম, আর কিছুক্ষণের মধ্যে আসবে, এরকম একটা ব্যাপার। সমস্যায় সমস্যা। Am I clear to everybody? বেশ, হ্যাঁ। তাহলে আমরা দেখলাম যে সিনিয়র যিনি মার্লো রয়েছেন তিনি মিস্টার হার্টকের ছেলের বন্ধু, এবং সিনিয়র মার্লোর ছেলের সাথে ইয়াং মার্লোর সাথে বিয়ে হচ্ছে কেটে, এবং সিনিয়র মার্লো এখনো বেরোন, বাট ইয়াং মার্লো কেটের সাথে যার বিয়ে হওয়ার কথা সে কিন্তু বেরিয়ে গেছে। আর এইটা চিঠি লিখে জানিয়ে দিয়েছেন সিনিয়র মার্লো কাকে? মিস্টার হার্টকেসেলকে। কে মিস্টার হার্টকেসেল? কেটের বাবা, সিনিয়র মার্লোর বন্ধু, ইয়াং মার্লোর ফিউচার ফাদার ইন ল। আশা করি বোঝাতে পারছি এবং বুঝছো তোমরা। মিস হার্টকেসেল বলছে, ওমা তাই? আমার পাত্রী দেখা আজকে? I wish I had known something of this before. বাবা একটু আগে বললে না? একটু আগে বলতো তো আমি লাস্ট 5 দিন পার্লারেই থাকতাম। বাবা তুমি আমাকে একটু আগে বললে না? ব্লেস মি। ও বাবা আমাকে আশীর্বাদ করো, আমি কিভাবে বিহেভ করব। তবে তোমায় বলে রাখছি, ঠিক আছে, 1000-এ 1 ভাগ সম্ভাবনা রয়েছে। ভালো করে বুঝবে, 1000-এ 1 ভাগ সম্ভাবনা রয়েছে আমি ওকে পছন্দ করব। মানে আমি লাইনটা যেটা দেওয়ার হয়েছে সেটা পড়লাম না, আমি বললাম 1000-এ 1 ভাগ সম্ভাবনা রয়েছে আমি ওকে পছন্দ করব। মানে কি? মানে মানে আমি ওকে পছন্দ করব না। আমি যদি বলি তুমি কেমন রান্না করো, তুমি বললে স্যার 1000 জন খেয়েছে আমার রান্না, একজন বলেছে ভালো। পাচ্ছ বুঝতে? না ডোন্ট আস্ক মি স্যার কে ওই একজন, প্লিজ প্লিজ ডোন্ট আস্ক মি। তার মানে 1000 জনে একজন যদি তোমাকে ভালো রাঁধুনি বলে, ইহার দ্বারা প্রমাণিত হয় যে তোমার রান্না ভালো হয় না। আমি কি বোঝাতে পারছি? তাহলে এখানে কেট হার্টকেসেল বললেন 1000-এ 1 ভাগ সম্ভাবনা রয়েছে আমি ওকে পছন্দ করব। মানে 1000-এ 1 ভাগ সম্ভাবনা রয়েছে পছন্দ করার, মানে পুরো সম্ভাবনাটাই ওকে অপছন্দ করার। মানে হঠাৎ করে বাবা ঘরে পাত্র এনে জুটালে সন্ধেবেলায় বলছো আজ তোর পাত্রী দেখা, আমি ওরকম ছেলেকে পছন্দ করতে পারি না বাবা। এজন্য আমাদের মিটিং হবে খুব ফর্মাল, আমাদের মিটিং হবে থিং অফ বিজনেস। আমি রুম খুঁজে পাবো না, রুম মানে জায়গা, স্পেস। দেখো ক্রিকেট কমেন্ট্রিতে বলে আউটসাইড অফ স্টাম্প রুম দিচ্ছে বলার, আর ব্যাটসম্যান তেড়ে শট হিট করছে। এজন্য বলছে বাবা এই যে মিটিংটা, এই মিটিংটা না হাজব্যান্ড ওয়াইফের মিটিং হবে না, এই মিটিংটা প্রেমিক প্রেমিকার মিটিং হবে না, এই মিটিংটা হবে, এই মিটিংটা হবে ইটস লাইক অ্যান ইন্টারভিউ। এটা একটা ইন্টারভিউর মতো হবে। আমি কি বোঝাতে পারছি? এই মিটিংটা কার মতো হবে? দ্য মিটিং অলমোস্ট উড বি লাইক অ্যান ইন্টারভিউ। এই মিটিংটা একটা ইন্টারভিউ টাইপের হবে। আমি কি বোঝাতে পারছি? বলছে এখানে কোনো বন্ধুত্ব থাকবে না, এখানে কোনো ভালো লাগা থাকবে না। হঠাৎ করে তুমি বলছো আজকে তোকে দেখতে আসবে একজন পাত্র, আমি কি করে ওকে ভালোবেসে ফেলবো বাবা? এই মিটিংটা তো আমার কাছে একটা ফর্মাল টাইপের মিটিং হবে বাবা, এখানে কোনো বন্ধুত্ব থাকবে না, এখানে কোনো ভালোবাসা থাকবে না, এখানে সম্মান থাকবে না। ওহ, এটা মিটিং হবে নাকি ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ নেওয়া হবে? তখন হার্টকেসেল বললেন, বুঝে বাচ্চা আমার উপর ডিপেন্ড কর, আমি আজ অব্দি কোনোদিন তোর উপর কোনো কিছু চাপিয়ে দিনি।
মানে হিন্দি সিনেমার সেই ডিসিপ্লিনারিয়ান অথরিটেটিভ ডমিনেটিং ফাদার তিনি নন, যেখানে নায়িকাকে তিনি বলবেন ওই ছেলের সাথেই তোমার বিয়ে হবে, ওই অটো চালক রাজকে ভুলে যা, আগামী লগ্নেই তোর বিয়ে দেব। তিনি কিন্তু এরকমটা নন, তিনি সম্পূর্ণ অন্যরকম। তিনি বললেন আমার উপর ভরসা রাখ মাই চাইল্ড, মানে মাই ডটার। ইয়েস অর নো? আমি আজ অব্দি তোমার চয়েসকে কন্ট্রোল করিনি, বাট মিস্টার মার্লো, আন্ডারলাইন করবে, যাকে আমি পিচ টাপন মানে যাকে আমি সিলেক্ট করেছি, আচ্ছা বুঝলেন, এখানে স্পিচ টাপন মানে সিলেক্টেড বা ফিক্সড, হচ্ছে যে মার্লো যাকে আমি সিলেক্ট করেছি সে হচ্ছে বন্ধু, আমার পুরনো বন্ধু স্যার চার্লস মার্লোর ছেলে। তার মানে স্যার চার্লস মার্লোকে আমরা ওল্ড মার্লো বলছি, ঠিক আছে? এবং এই যে মার্লো, ঠিক আছে, একে আমরা ইয়াং মার্লো বলছি, একে আমরা ইয়াং মার্লো বলছি। আমি বলে রাখছি, এই ইয়াং মার্লো is the son of old Marlowe. Young Marlowe is the son of old Marlowe, and old Marlowe is my friend. বলছে যার ব্যাপারে of whom, of মানে about, আর whom বলতে old Marlowe, বলছে যার ব্যাপারে তুমি আমাকে কথা বলতে শুনেছো so often, so often মানে very frequently, বলছে যার ব্যাপারে তুমি আমাকে মাঝে মধ্যে কথা বলতে শুনেছো, ঠিক আছে? মানে আমি তোমাকে অনেক সময় আমার বন্ধু স্যার চার্লস মার্লোর ব্যাপারে কথা বলি, তো সেই চার্লস মার্লোর ছেলে ইয়াং মার্লোকে আমি পিচ টাপন বা সিলেক্টেড করেছি তোমার ভবিষ্যতের হাজব্যান্ড হিসেবে। আমি বোঝাতে পারছি? শুনতে পাচ্ছ প্রত্যেকে? বলছে এই যে ইয়াং জেন্টলম্যান মানে তোমার ভবিষ্যতের হাজব্যান্ড ইয়াং মার্লো, হচ্ছে সে বড় হয়েছে স্কলার হিসাবে। স্কলার মানে হাইলি এডুকেটেড পারসন, স্কলার বলতে হাইলি এডুকেটেড পারসন, হচ্ছে সে বড় হয়েছে হাইলি এডুকেটেড ব্যক্তি হিসেবে, এবং সে ডিজাইন মানে ফিক্সড for an employment in the service of his country. 80 ও জেঠু, 80 হচ্ছে আপনার বিয়ে দেওয়ার প্রথম কারণ। লাভারের সমস্যাটা কি? লাভার প্রেম করে কিন্তু লাভার পড়াশোনা করে না, এরপরে লাভার সরকারি চাকরি পায় না, যে লাভার হয়ে যায় এক্স লাভার। আগে ওর এটা বোঝা উচিত যে আমাকে পড়াশোনা করতে হবে, এজন্য তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বলছে আমি যে কোনো ছেলেকে তোর জন্য আমি চুজ করিনি মা, তোর জন্য আমি চুজ করেছি পড়ুয়া ছেলে, স্কলার এবং ডিজাইনড, মানে প্যানেলে নাম উঠে গেছে, এখনো হয়তো পুলিশ ভেরিফিকেশনটুকু বাকি রয়েছে, বা হয়তো এখনো অ্যাপয়েন্টমেন্ট লেটার আসেনি, কিন্তু পিডিএফ এ নাম চলে এসছে, মানে চাকরি হয়ে গেছে। আচ্ছা বুঝতে তাকে তোর জন্য আমি ঠিক করেছি। আর ছেলেটা হি ইজ দ্য ম্যান অফ এক্সিলেন্ট আন্ডারস্ট্যান্ডিং, মানে জুডিশিয়াস পার্সোনালিটি, মানে কি সবকিছু কত সুন্দর বোঝে, সবকিছু বোঝে। তখন মেয়ে বলছে ও মা তাই, কত ভালো সরকারি চাকরি, ও মা আমার তোকে পছন্দ হয়ে গেল শুনে, কত বেতন পায়, ব্যাপারটা বোঝো। তাহলে বাবা বললেন কি বললেন, আমার বন্ধু তুই তো তাকে চিনিস, বিরাট পরিবার, স্যার চার্লস মার্লো, ওর ছেলেকে তো তোর জন্য আমি সিলেক্ট করেছি, প্রচন্ড ভালো পড়াশোনায়,
ও মাই গড, ছোট থেকে তো বই মুখ বই মুখ, ঠিক আছে। আর এই তো সেদিন ওই চাকরিটা পেল ইউপিএসসি, শোনো, ইউপিএসসি কোয়ালিফাই করলো, নেশনকে সার্ভ করবে, তাকে তোর জন্য আমি ঠিক করেছি। এই সার্কেশন বলছে, আমার তাই বলছে, ছেলেটা খুব দয়ালু, তুই জানিস, জেনারাস মানে দয়ালু। মিস সার্কেশন বলছে, বাবা আমি না, আমি ওকে পছন্দ করি। একটু আগে বললো যে বাবা আমি ওকে পছন্দ করব না, কারণ এই যে হঠাৎ করে আমার জন্য পাত্র নিয়ে আসছো, আমি তো মেন্টালি তৈরি না, তাই মনে হচ্ছে আমি ওকে পছন্দ করব না। কিন্তু এরপরে সে বলছে, বাবা আমার মনে হচ্ছে আমি ওকে পছন্দ করব। হাটকেসে বলল, যেমনি কম বয়স আর তেমনি সাহসী। তখন মিস হাটকেস, বাবা আমি ওকে পছন্দ করি, আর প্রচন্ড হ্যান্ডসাম। আচ্ছা বুঝলে, মানে আই ক্যাচিং চেহারা, দেখলে দেখতে ইচ্ছে করবে, কিন্তু প্রচন্ড হ্যান্ডসাম। মেয়ে বলছে, বাবা আর কিছু বলো না, ও আমার, বাবা আর কিছু বলো না, ও আমার। মানে সরকারি চাকরি করে, পড়াশোনায় ভালো, ঠিক আছে, মারলো কাকুর ছেলে। মারলো কাকু কেন বললাম তুমি বলবে স্যার আপনি না বড্ড ড্রামা করেন। মারলো কাকু এই জন্যই বললাম, ওর বাবার পরিচিত তো, ওর বাবার বন্ধু, এস অর নো? তাহলে মারলো কাকুর ছেলে, পড়াশোনায় ভালো, দুদিন পরে ন্যাশনকে সার্ভ করবে, ঠিক আছে, কি ভদ্র, কি দয়ালু, আর কি সুন্দর দেখতে, প্রচন্ড হ্যান্ডসাম। আর এগুলো যখনই শুনেছে তখন সে বলছে, আর বলো না বাবা, বাবা গো আর বলো না, ও আমার, ও আমার, ও ওর হয়ে গেল, ঠিক আছে। ম্যাডাম ম্যাডাম, ও ম্যাডাম, আপনাকে মনে করাই, ও আপনার, আপনি বলছেন এমন তো হতে পারে ছেলেটা আপনাকে পছন্দ করলো না। হ্যাঁ ম্যাডাম, এটা হতে পারে নাকি? তোমরা বলো হ্যাঁ বা না, এটাও তো হতে পারে। ইট কুড বি ইকুয়ালি পসিবল। তো যাই হোক, এত কিছু নেই, এ বলছে ও হচ্ছে আমার, ইজ মাইন, রাইট। হার্ডকেসেল বলছে, এবং সর্বোপরি ক্রাউন অল, ক্রাউন মানে মুকুট, মুকুট মাথায় পরা হয়, মাথা হচ্ছে সবার উপরে, তাই টু ক্রাউন অল মানে অ্যাবাভ অল, হচ্ছে সর্বোপরি কেট, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট বেসফুল and reserved young fellows in all the world. Bestful and reserved, underline করো, হচ্ছে সর্বোপরি সে খুব লাজুক, আবার বলছি সর্বোপরি সে খুব লাজুক, ঠিক আছে, এবং পুরোপুরি রেজার্ভড ইয়াং ফেলো, অর্থাৎ এমন একজন ইয়াং ফেলো যাকে মানে এত ভদ্র, এত নম্র, এত বিনয়ী জেনারেলি ভাবে আমরা কাউকে দেখি না। মানে হি ইজ এক্সট্রিমলি রিজার্ভড, হি ইজ এক্সট্রিমলি মোডেস্ট, এরকম একটা ব্যাপার আর কি, মানে তার মতো ছেলে হয় না। বুঝতে পারছি, মানে অবশ্যই যে সে এমন একজন যে খুব লাজুক, যে খুব মোডেস্ট, যে খুব সাই, ঠিক আছে, একদম পারফেক্ট, এরকম একজন মানুষ, বুঝতে পারছো? আর এইটা শুনে না বাবারা, দুনিয়ার সমস্ত বাবারা চান যে জামাই যেন একটু ভদ্র হয়, একটু চুপচাপ হয়, ঠিক আছে, এটা সবারা চায়। বাট অনেকে এই জিনিসটা কিন্তু পছন্দ করে না। যেমন মেয়ে হিসেবে কেটের একবারে চুপচাপ, প্রচন্ড রকমের ভদ্র, চুপচাপ, লাজুক, ঠিক আছে, মানে এই ধরনের লজ্জাবতী জামাই শ্বশুরের তো প্রয়োজন রয়েছে, বাট বৌমা মানে যে মেয়ে, সে এই জিনিসটাকে এতটা বেশি পছন্দ করছে না। তাহলে একটা জিনিসকে বোঝার চেষ্টা করো,
হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট বেসফুল। পাচ্ছ বুঝলে, যে সে হচ্ছে সবচেয়ে বেশি বেসফুল এবং সবচেয়ে রেজাল্ট। প্রথমে বেসফুল ওয়ার্ডটার মানে আমি তোমাকে বলছি। বেসফুল মানে যে সাই, যে লজ্জিত। আর রেজার্ভ মানে যে খুব ইন্ট্রোভার্ট, যে খুব আনউইলিং টু টক, রিলাক্টেন্ট টু টক। অনেকে থাকে না চুপচাপ কারোর সাথে কথা বলে না। নট লাইক অল অফ আস আর নট লাইক অল অফ ইউ। তোমরা যারা সবসময় বকছো, চিৎকারই করছো, এরকম না। অনেকে থাকে দেখবে চুপচাপ। শোনো, তুমি হয়তো বললেন স্যার আমার ডিপার্টমেন্টে এরকম কেউ নাই। ওকে, তোমার ডিপার্টমেন্টে কেউ নাই বলে ঠিক আছে, এরকমটা তো নয় যে কোথাও কেউ নাই। এটা সবসময় খেয়াল রাখতে হবে। দিস সামথিং ইউ মাস্ট হ্যাভ টু কিপ ইট ইন মাইন্ড। ঠিক আছে, তাহলে লাইনটাকে বুঝবে। বলছে and to crown all, and to crown all মানে হচ্ছে above all, he is one of the most baseful, এর মানে most shy and most reserved, এর মানে most introvert বা most reluctant in all the world. all the world মানে হোল ওয়ার্ল্ড। পুরো পৃথিবীতে তার মতো লজ্জিত এরকম কেউ নেই। বলছে বাবা, ইউ হ্যাভ ফ্রোজেন মি টু ডেথ এগেন, মানে দেখতে ভালো, হ্যান্ডসাম, অ্যাট্রাকটিভ, এই কথাগুলো শুনে আমার ঠিক যতটা ভালো লেগেছিল, আজকে তুমি ওকে লজ্জিত বলে, ইন্ট্রোভার্ট বলে তুমি আমাকে, আমার সমস্ত ইন্টারেস্টকে তুমি শেষ করে দিলে। বলছে ওই যে ওয়ার্ডটা বলেছো রিজার্ভড, ওটা আনডান। আনডান মানে ডেস্ট্রয়েড। all the rest of his accomplishments, মানে all other praises, all other qualities। আচ্ছা বুঝলে, তার মানে ওকে, ওর প্রচুর কোয়ালিটি তুমি বললে যে ও is about to be employed in government service, it's just handsome, it's just attractive, it's just doing well, সবকিছু তুমি বললে well and good, there is no problem at all, well and good, there is no problem at all। বলছে কিন্তু এই যে একটা কথা বললে, এই একটা কথাই কি করে দিয়েছে, ইট হ্যাজ আনডান এভরিথিং। এই যে একটা কথা বললে, ইট হ্যাজ ইট হ্যাজ আনডান এভরিথিং, এটা সমস্ত কিছুকে আনডান করে দেবে। আনডান মানে ডেস্ট্রয়, আন্ডারলাইন করবে। এইটি হচ্ছে আমার কোশ্চেন। হচ্ছে রিজার্ভ লাভার, ইট ইজ সেড, অলওয়েজ মেক্স এ সাসপিসিয়াস হাজব্যান্ড। যেটা বলা হয় যে প্রেমিক রিজার্ভ, সে প্রেমিক সন্দেহ প্রবণ। মানে কিছু লাভার দেখবে, লাইনটাকে বুঝিয়ে বলি, কিছু লাভার দেখবে ওপেন, তারা ফ্রি, তারা ফ্র্যাঙ্ক, তারা কনফেশনাল, তারা সবকিছু বলতে পারে। কিছু ফ্রি, কিছু ফ্র্যাঙ্ক, কিছু কনফেশনাল লোক থাকে, তারা কিছু বলতে পারে। আবার এমনও কিছু লোক থাকে যারা কোনো কিছু বলতে পারে না, যারা সবকিছুকে নিজেদের মধ্যে লুকিয়ে রাখে। আবার বলছি যারা কি করে, যারা সবকিছুকে নিজেদের মধ্যে লুকিয়ে রাখে। কি বলছি বোঝা যাচ্ছে? তাহলে এই জিনিসটাকে মাথার মধ্যে রাখতে হবে যে অনেকে অনেক কিছুকে বলতে পারে, অনেকে অনেক কিছুকে বলতে পারে না। তো যারা বলতে পারে না তারা ভাবে বেশি। আই রিপিট, মনে মনে গুমরায় কারা বলো তো? মনে মনে গুমরায় তারা যারা বলতে পারে না। যে লাভারটি, যার যে হচ্ছে রিজার্ভ, আবার বলছি, দ্য লাভার হু ইজ রিজার্ভ, সে তো আর কিছু বলতে পারে না। সে তো সবসময় মনে মনে গুমরাচ্ছে, ভিতরে ভিতরে গুমরাচ্ছে। আর
এই গোমরানোর স্বভাব তার শেষ হবে না ইভেন আফটার দ্য ম্যারেজ। এবং তাই তার স্ত্রী যদি অন্য কারোর সাথে কথা বলে, তার স্ত্রী যদি অন্য কারোর সাথে মানে সাধারণ কথা, আমি জেনারেল কনভারসেশন বলছি, জেনারেল ডিসকাশন বলছি, এগুলোকেও তারা মেনে নিতে পারে না। তারা সব সময় তাদের স্ত্রীকে সন্দেহ করে। তারা প্রত্যেকটা মুহূর্তে তারা কি করে, তারা প্রত্যেকটা মুহূর্তে তাদের স্ত্রীকে সন্দেহ করে। কেন? দে গিভ মাচ ব্রুডিং। ওটা বুঝতে পারছি। তাহলে এটা খুব সম্ভবত যে এই যে ব্রুডিং এর যে হ্যাবিট, এই ব্রুডিং এর হ্যাবিট ইভেন আফটার ম্যারেজ তারা কি করে না, তারা গিভ আপ করে না। এবং তারপরে তারা অবশেষে ডাউট করে। কাকে ডাউট করে? দ্য ফেথফুলনেস অফ হিজ ওয়াইফ, অর্থাৎ তাদের স্ত্রীর যে বিশ্বাসযোগ্যতা, সেই তাদের স্ত্রীর বিশ্বাসযোগ্যতাকে, ঠিক আছে, তারা কি করে, তারা সন্দেহ করে। তার মানে লাভার যে রেটিসেন্ট, কি বলছি বোঝা যাচ্ছে? মানে চুপচাপ না, চুপচাপ বলে বেশি ভাবে। কারণ কি, স্ত্রীর সাথে যেগুলো শেয়ার করা দরকার বা যে কথাগুলো বলা দরকার, সেই কথাগুলোকে তারা বলতে পারে। কি বলছি বোঝা যাচ্ছে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তাহলে লাইনটাকে বুঝো। এ লাভার, এ রিজার্ভ লাভার, ইট ইজ সেড, অলওয়েজ মেক্স এ সাসপিসিয়াস হাজব্যান্ড। একজন রিজার্ভ লাভার, ঠিক আছে, একজন সাসপিসিয়াস হাজব্যান্ডকে জন্ম দেয়। এটা হচ্ছে পরের কোশ্চেন। লাইনটাকে কিভাবে এক্সপ্লেন করলাম বোঝা গেছে? ইজ দ্য লাইন ক্লিয়ার টু এভরিবডি? তার মানে এ লাভার হু ইজ রেটিসেন্ট or who is reserved cannot speak freely, cannot speak openly with his lady love. He is given to much brooding, and খুব সম্ভবত he is not going to give it up, and he would just continue this kind of habit. এবং তারপরে হয়তো দেখা যাবে ইভেন তার ওয়াইফ খুব ফেথফুল, সে তার ফেথফুল ওয়াইফকেও ডাউট করতে শুরু করে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 14। A reserved lover, it is said, it is said, always makes a suspicious husband. A reserved lover, it is said, always makes a suspicious husband. What does the speaker mean to say? স্পিকার কি মিন করতে চাইছে? দেখো, কেট হাডকেশাল says that a reticent lover, reticent মানে চুপচাপ, লাজুক, নিজেকে নিজের মধ্যে রাখে, ইন্ট্রোভার্ট, ইন্ট্রোস্পেক্টিভ, ঠিক আছে। Kate Hardcastle says that a reticent lover cannot speak freely and openly, with his lady love.
কি বললাম? Kate Hardcastle says that a reticent lover cannot speak freely and openly with his lady love. He is given to much brooding. He is given to much brooding. It is likely that he will not give up he will not give up his brooding habit after marriage. It is likely that he will not give up his brooding habit after marriage and will ultimately come to doubt the faithfulness of his wife. এবং অবশেষে কোনটাকে ডাউট করে? The faithfulness of his wife. Am I clear to everybody? তার মানে মিস্টার হার্ডকেশালের কাছ থেকে তার ফিউচার হাজবেন্ডের বিভিন্ন পজিটিভ ভাইবস গুলো শুনে বা পজিটিভ কোয়ালিটির কথাগুলোকে শুনে তার খুব ভালো লাগছিল, কিন্তু এই একটা কথা সবকিছুকে শেষ করে দিল। এবং সেই কথাটা হচ্ছে রিজার্ভড। is a wonder which is reserved. It has undone everything. এই রিজার্ভড কথাটা আনডান মানে ডেস্ট্রয়েড। মানে বাবা, তুমি মার্লোকে নিয়ে, ইয়াং মার্লোকে নিয়ে, তার হ্যান্ডসাম অ্যাপিয়ারেন্স, জেনারাস কোয়ালিটি, স্কলারলি অ্যাটিটিউড, বার্থ অফ এ নোবেল ফ্যামিলি, এগুলোকে বলে যে অপটিমাম লেভেলের ইমপ্রেশন তুমি ক্রিয়েট করতে পারলে ইন মাই মাইন্ড অ্যাবাউট ইয়াং মার্লো, সেই সব কিছু হয়ে গেল, হ্যাজ বিন ব্রোকেন ইনটু পিসেস, ইট হ্যাজ বিন ফ্র্যাগমেন্টেড যখন তুমি এই একটা ওয়ার্ড বলে দিলে। এবং সেই ওয়ার্ডটা হচ্ছে রেজার্ভড। কারণ আমি জানি কে একজন রেজার্ভড লাভার, একজন রেটিসেন্ট লাভার, সে সব সময় ডাউট করে। কাকে ডাউট করে? দ্য ফেথফুলনেস অফ হিজ ওয়াইফ, দ্য ইন্টিগ্রিটি, দ্য কোয়ালিটি অফ হিজ ওয়াইফ, এগুলোকে সবসময় ডাউট করে। আর ডাউট করে বলে সে কোনো দিনের জন্যে কোনো ভালো হাজব্যান্ড হতে পারে। রিলেশনশিপ মানে কি? যদি কোনো কিছু লুকিয়ে রাখতে হয়, কোনো কিছু গোপনে রাখতে হয়, তুমি জেনে রাখবে সেই রিলেশনশিপের you are not worthy enough, to be in that relationship. Relationship, it's very, very transparent. It's a transparent thing. এর মধ্যে একটা ট্রান্সপারেন্সি থাকা দরকার, এবং সেই ট্রান্সপারেন্সি কেট হার্ডকেশাল বলছে থাকবে না। ডাউট করবে, সন্দেহ করবে, আমার ফেথফুলনেসের উপরে ডাউট করবে।
তো লিসেন টু মি কেয়ারফুলি। যে রেজান্ট লাভার, এটা বলা হয় সে সন্দেহবাতিক হাজব্যান্ডকে জন্ম দেয়। তাহলে এটা একটা সত্যি কথা কেট বলল। তার উত্তরে মিস্টার হার্ডকেসেল বললেন, সত্যি কথা জানিস তো বেটা, মোডেস্টি তার বুকে বাসা বাঁধে না, ঠিক আছে, যার মধ্যে নোবেল ভার্চু থাকে না। তুমি বলবে স্যার বুঝতে পারলাম না। স্যার বুঝিয়ে দেবে, লাইনটা মন দিয়ে শোনো। কেট আগের লাইনে বলেছে যে বাবা ওই যে অতি ভদ্র, অতি চুপচাপ, এটা আমার পছন্দ না। তার মানে যে রিজার্ভ বা যে মোডেস্ট কোয়ালিটি, যেটাকে কেট আন্ডার এস্টিমেট করলো, সেই মোডেস্ট কোয়ালিটিকে মিস্টার হার্ডকেসেল ওভার এস্টিমেট করছেন। এবং তিনি বলছেন, কি বলছেন তিনি বলছেন যে মোডেস্ট তারাই হয় যাদের মধ্যে নোবেল ভার্চু থাকে। যে সমস্ত মানুষরা মোডেস্ট নয় তাদের মধ্যে নোবেল ভার্চু থাকে না। মানে কারা মোডেস্ট? যাদের মধ্যে নোবেল ভার্চু থাকে। আমি কি কিছু বোঝাতে পারছি? মানে মেয়ে কি বললো যে বাবা এত লাজুক না, এই লাজুক কোয়ালিটিটা আমার পছন্দ নয়। মেয়ে কি বলছে যে এত লাজুক, এই লাজুক কোয়ালিটিটা আমার পছন্দ নয়। তখন বলছে যে তুই কি জানিস লাজুক কোয়ালিটি বা লজ্জা এটা তাদের মধ্যে থাকে, তারা হয় খুব লাজুক যারা সত্যিকারের মানুষ, যাদের মধ্যে নোবেল কোয়ালিটি থাকে। Am I clear to everybody? বলছে সেই মানুষটা লাজুক যে হচ্ছে নোবেল কোয়ালিটি, কিপার অফ নোবেল কোয়ালিটি, সেই মানুষটা লাজুক নয় যে মানুষটা ইমমডেস্ট। মানে ইমমডেস্টরা লাজুক হয় না, আর মোডেস্টরা লাজুক হয়। তাই লজ্জা ও যে খুব লাজুক, এই কথাটা শুনে তুমি ভয় পেয়ে গেছো। আমি তোমায় বলে রাখছি মেয়ে, ও লাজুক কোয়ালিটিটা শুনে তুমি ভয় পাও না, তুমি জেনে রাখো ও ভদ্র বলে লাজুক। এরপরে বলো বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? ক্লিয়ারলি বলো এভরিওয়ান, যে যারা লাজুক হয় তারা ভদ্র। তার মানে তুমি কি বললে যে এই কোয়ালিটিটা তুমি আন্ডার এস্টিমেট করছো, এটা তোমার পছন্দ না, কিন্তু আমি তো তোমায় বলছি এটা সবচেয়ে প্রেজওয়ার্দি ক্যারেক্টারিস্টিক, এটা সবচেয়ে প্রেজওয়ার্দি ক্যারেক্টারিস্টিক, এটা খেয়াল রাখতে হবে। তাহলে লাইনটাকে বুঝবে। বলছে তাই তোমার কাছে প্রচন্ড চুপচাপ লাজুক প্রেমিক তোমার কাছে সন্দেহবাতিক বর হতে পারে, কিন্তু আমার কাছে কন্ট্রারি, মানে ভেরি অপোজিট। কিন্তু আমার কাছে লজ্জা seldom resides, মানে does not reside। ব্রেস্ট মানে পার্সন, এখানে পার্সন হচ্ছে লজ্জা বাস করে না সেই মানুষটার মধ্যে, যে মানুষটার মধ্যে নেই নোবেল ভার্চু। নোবেল ভার্চু মানে গুড কোয়ালিটিজ। এর মানে যে মানুষটা ভদ্র নয় তার মধ্যে লজ্জা নেই। বাচ্চা বুঝলেন? মানে যার মধ্যে লজ্জা থাকে সেই ভদ্র, যে অভদ্র সে এদিক থেকে নোবেল না হয় নটোরিয়াস হয়ে যাবে। বলছে এই ইট, ইট বলতে ওর রিজার্ভডনেস, ওর সাইনেস, বলছে ওই চরিত্রটা, ওটা আমাকে প্রথম স্ট্রাক করে মানে ইমপ্রেসড করে। বলছে এত প্রচন্ড লাজু, এই কোয়ালিটিটাই আমাকে প্রচন্ড ইমপ্রেস করে। তোমার মনে হতে পারে ফর এ টাইম বিং, তোমার মনে হতে পারে কে স্যার এটা সেন্টিমেন্টাল কমেডির মতো হচ্ছে একটু, কিন্তু একটু পরেই এই যে শ্বশুর মশাই যিনি জামাইয়ের লাজুক কোয়ালিটির দ্বারা ইমপ্রেসড, সেই জামাই এসে পরে বলবে কি বাড়িতে মদ আছে নাকি, তখন অ্যান্টি সেন্টিমেন্টাল ব্যাপারটাকে আমরা সত্যি সত্যি বুঝতে পারবো যে না স্যার এটা সেন্টিমেন্টাল কমেডি নয়, এটা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। পরের জায়গাটা
দুর্ধর্ষ হাসির করার জন্য এই জায়গাটাতে মার্লোর চরিত্রটাকে সুন্দরভাবে উপস্থাপন করে দিচ্ছেন অলিভার গোল্ডস্মিথ, যে আগে চিনে রাখো ছেলেটা কেমন। আচ্ছা, বুঝতে যে ছেলেটা প্রচন্ড লাজুক, আর লাজুক ছেলে মেয়েদের খুব একটা পছন্দ নয়। আচ্ছা, বুঝতে কিন্তু শ্বশুর মশাইদের খুব পছন্দ, কারণ শ্বশুর মশাইরা, কারণ তারা তো সিনিয়র, তারা তো এজেড, তারা তো এটা খুব ভালো করে জানেন যে লাজুক সেই হয় যে ভদ্র হয়। তাই যদি 1 নম্বরে কোয়েশ্চেন পড়ে যায়, ইট ওয়াজ দ্য ভেরি ফিচার ইন ইজ ক্যারেক্টার দ্যাট ফার্স্ট স্ট্রাক মি, হোয়াট ওয়াজ দ্য ভেরি ফিচার? তার মানে এখানে ভেরি ফিচার বলতে বোঝানো হচ্ছে মডেস্টি। তখন মেয়ে বলল যে বাবা, তুমি ওর লাজুক অ্যাপিয়ারেন্স দেখে তুমি ওকে পছন্দ করতে পারো, কিন্তু বাবা ওকে প্রচন্ড হ্যান্ডসাম হতে হবে। স্ট্রাইকিং ফিচার মানে দেখো, ভেরি হ্যান্ডসাম অ্যাপিয়ারেন্স। পৃথিবীর প্রত্যেকটা মেয়ে চায় তাদের যে পার্টনার হোক বা তাদের যে লাভার হোক, সে যাতে করে হ্যান্ডসাম হয়। আচ্ছা, বুঝলি, প্রচন্ড রকমের অ্যাট্রাকটিভ হয়। তার লাইনটা বোঝার চেষ্টা করো। হি, কেন হি বলতে কি মানে মাই লাভার, মাই ফিউচার হাজব্যান্ড, বলছে ওকে হ্যান্ডসাম হতেই হবে টু ক্যাচ মি। কেন ক্যাচ মি মানে টু ইমপ্রেস মি। মানে বাবা, তুমি লাজুক কোয়ালিটির দ্বারা ইমপ্রেসড হতে পারো, কিন্তু আমাকে তো ওকে নিয়ে ঘর করতে হবে। ঠিক আছে, আমি তাকেই ভালোবাসবো যে প্রচন্ড ইমপ্রেসড, আই প্রমিস ইউ। কিন্তু হাউএভার সে যদি অতটা ইয়াং হয়, অতটা হ্যান্ডসাম হয়, বা অতটা অত কিছু হয় যেটা তুমি আমায় বললে, আমার মনে হয় ওকে আমি বিয়ে করব, আমি ওকে বিয়ে করব। মানে একটা নেগেটিভ আছে। আচ্ছা, বুঝতে, তার মানে তুমি শুনলে যে তোমার বিয়ে ঠিক হচ্ছে, হাজব্যান্ড সরকারি চাকুরে, তেমনি হ্যান্ডসাম, তেমনি অ্যাট্রাক্টিভ, তেমনি পড়াশোনায় ভালো, সবকিছু তার কোয়ালিটি নিয়ে কোথাও কোনো রকম কোনো ডাউট নেই। কিন্তু তুমি শেষে শুনলে ওই ছেলেটার একটা প্রবলেম আছে, ও পকেটে চিনি রাখে আর সবসময় চামচ চামচ চিনি খায়, আমুলের গুঁড়ো দুধ খায়। এইটা একটা প্রবলেম। তুমি তখন বললে না, এতগুলো পজিটিভ কোয়ালিটি আছে যখন, ঠিক আছে, এমনি চিনি গুড় খায়, ঠিক আছে, একসেপ্ট করা যাবে। ব্যাপারটা বুঝতে পারছো? তো এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম। কিট বলল যে বাবা, ওকে বললে ও মডেস্ট, ও জেন্টল, ওর জন্ম হয়েছে একটা নোবেল ফ্যামিলিতে, এগুলো প্রচন্ড রকমের ভালো ভালো কোয়ালিটির কথা তুমি মেনশন করে দিলে বাবা, কই চিন্তা নেই। একটা যে নেগেটিভ কোয়ালিটি বললে, এটা ঠিক আছে, এটাকে এলাও করে দেবো, আমি ওকে বিয়ে করব। তোর হারকেশন বলবে, বলছি কিন্তু বেটা একটা বাধা আছে। অবস্টাকেল মানে বাধা, এর মানে বাধা বা বিপত্তি। ঠিক আছে, বলবো স্যার একটা ইংলিশ ওয়ার্ড বলুন, বলে দিচ্ছি হিন্ড্রেন্স, বলে দিচ্ছি ব্যারিয়ার, বলে দিচ্ছি বুফেট বা বাফেট। তো বাংলাতে বোঝো, বলছে একটা বাধা রয়েছে। বলছে এমনও তো হতে পারে যে তুই ওকে পছন্দ করলি, আর ছেলেটা তোকে পছন্দ করলো না। বলছে ওরে ও দেখতে আসছে, তুই এত কনফিডেন্টলি কি করে বলে দিচ্ছিস, তুই ওকে কি করে বলে দিচ্ছিস যে তুই ওকে বিয়ে করবি? এমনও তো হতে পারে যে ছেলেটার তোকে দেখে বিয়ে করার ইচ্ছে হলো না, সে বললো নো 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 নো, সি ইজ নট ইমপ্রেসিভ, সি ইজ নট ইমপ্রেসিভ। বলছি এটাও তো হতে পারে, ইটস মোর দেন এন ইভেন ওয়েজার, এর মানে ইট ইজ মোর পসিবল, এটাও হতে পারে দ্যাট মার্লো মানে ইয়াং মার্লো রিজেক্টস ইউ,
বলছে এমনটাও তো হতে পারে, লাইনটা লিখলে এই লাইনের পাশে ওইভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড এই লাইনটা বুঝবে না, এই লাইনের পাশে কি লিখতে হবে, ইট ইজ অলসো পসিবল দ্যাট ইয়াং মার্লো রিজেক্টস ইউ। এটাও হতে পারে, কি হতে পারে, যে ইয়াং মার্লো তোমাকে রিজেক্ট করলো। It is equally possible, but it is also possible that young Marlowe rejects you. Mrs. Hardcastle বলছেন, মাই ডিয়ার পাপা, তুমি আমাকে কেন টন্ট করছো বাবা, তুমি আমাকে কেন টর্চার করছো, তুমি আমাকে কেন ডিস্টার্ব করছো। ওয়েল ইফ হি রিফিউজেস, কি বলতে, মারলো, বলছে মারলো যদি রিফিউজ করে, বাবা আমি আমার হৃদয় ভাঙবো না বাবা। That is indifference. That is indifference মানে রিজেকশন। মানে অনেক সময় কি হয়, সেন্টিমেন্টাল কমেডিতে হলে যদি ছেলে মেয়েকে রিজেক্ট করে, মেয়ে কাঁদতে বসে যাবে, ও মাই ফাদার হি হ্যাজ রিজেক্টেড মি, লেট মি ক্রাই টিল দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু এটা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। বলছে বাবা ও যদি আমাকে রিজেক্ট করে আমি হৃদয় ভাঙবো না, আমি আমার ঘরের আয়নাটাকে ভাঙবো। গ্লাস মানে মিরর, আয়না। এখন আর আয়না কারো ঘরে নেই, সেলফি ক্যামেরা আসার পরে। পারছো বুঝতে? বা তুমি বলবে না স্যার আমার ঘরে আছে, আমি তো আয়নার সামনে বসে থাকি গোটা দিন। আচ্ছা এই লাইনটা তাহলে তোমার জন্য নয়। সে বলল যে বাবা আমি না, আমি হৃদয় ভাঙবো না, আমি আয়নাটাকে ভাঙবো। তুমি এখন আমাকে জিজ্ঞেস করো যে স্যার ও আয়নাটাকে কেন ভাঙতে চাইছে। আর তো ঘরে কাপ আছে, ডিশ আছে, প্লেট আছে, থালা আছে, বাটি আছে, ঘটি আছে, এগুলো ভাঙুক স্যার, আয়নাটাকে কেন ভাঙবে স্যার। তখন আমি বোঝাচ্ছি, লেডিজ এন্ড জেন্টলম্যান, বরাবর তুমি সুন্দর, তুমি বিউটিফুল, তুমি হ্যান্ডসাম, তুমি অ্যাট্রাক্টিভ, এটা তুমিও জানো, বাট তুমি কি করে জানো, আমার কি বলবে। তুমি বলবেন স্যার লোকের কাছে শুনেছি, এসব নয়, তুমি জানো কারণ কে, তুমি আয়নাতে দেখে বুঝেছো যে তুমি মন্দ দেখতে নও, তুমি অ্যাট্রাক্টিভ আছো। এম আই ক্লিয়ার টু ইউ? তাহলে কেট এতদিন আয়না দেখে এটা জেনেছে কে, কেট এতদিন আয়না দেখে এটা জেনেছে কে, সে সত্যি সত্যি সুন্দরী দেখতে, এবং সে যথেষ্ট সুন্দরী দেখতে। তাই আজকে যদি কোনো লাভার তাকে রিজেক্ট করে দেয়, তাহলে সে বলবে ये आयना झूठा है, এই আয়না আমাকে এতদিন ধরে মিথ্যে কিছু দেখিয়েছে, এই আয়না লোকের ছবি দেখিয়েছে, আমার সাথে চিট করেছে, তাই আমি প্রথমে আয়নাটাকে ভাঙবো। নাও ইউ আন্ডারস্টুড, এবং ইউ আন্ডারস্টুড that it is not a sentimental comedy, it is an anti-sentimental comedy, যেখানে কোনো মেয়ে কোনো প্রেমিকের দ্বারা প্রত্যাখ্যিত হওয়ার পরে হৃদয় ভাঙে না, আয়না ভাঙে। ও মাই গড, হোয়াট এ ডিফারেন্ট লাইফ। বলছে বাবা আমি আগে প্রথমে আয়নাটাকে ভাঙবো, কারণ আয়না ফ্ল্যাটারি করেছে। ফ্ল্যাটারি মানে মিথ্যে মিথ্যে কথা বলেছে, মিথ্যে মিথ্যে ভাবে আমাকে সুন্দরী হিসাবে দেখিয়েছে, কিন্তু আমি তো সুন্দরী নই। কারণ সুন্দরী হলে ও আমাকে রিজেক্ট করতে পারতো না। তুমি একটু আগে কি বললে বাবা আগের লাইনে, কে তুই তো ওকে বলছিস বিয়ে করে নিবি, এমনও তো হতে পারে ছেলেটা তোকে বিয়ে করলো না। তখন উনি বললেন ও আচ্ছা ছেলেটা আমাকে বিয়ে করবে না, তার মানে নিশ্চয়ই আমি দেখতে ভালো নই। তাহলে আয়নাতে আমি এতদিন জেনে এসেছি কে আমি ভালো দেখতে, সুতরাং আমি মিথ্যে জেনে এসেছি। তাহলে দোষ কার? দোষ আয়না। চলো আয়না ভেঙে দাও, আয়না তুমি দূর হটো, দূর হটো, দূর হটো, আয়না ভেঙে দাও। এবং বাবা আমি টুপি পরবো নতুন ফ্যাশনে, এবং তারপরে খুঁজবো
লেস ডিফিকাল্ট অ্যাডমায়ারার মানে লেস ডিফিকাল্ট লাভার। বলছে বাবা আমার মতো মেয়েকে যদি ও রিজেক্ট করে দেয় না, তাহলে টুপি পরবো নতুন ফ্যাশনে, মানে আরো নতুন করে সাজবো, এবং তারপরে একটু কম জটিল প্রেমিকের খোঁজ করব। আমি কি করব? আমি একটু কম জটিল প্রেমিকের খোঁজ করব। কেমন প্রেমিকের খোঁজ করব? যে প্রেমিক আমাকে মিথ্যে বলবে না, যে প্রেমিক আমাকে রিজেক্ট করে দেবে না, যে প্রেমিক আমাকে সুন্দরী বলবে। পাচ্ছ বুঝতে? ঠিক আছে। হার্টকেসেল বলল দারুণ ডিসিশন। বলছে হ্যাঁ দারুণ ডিসিশন, একদমই তাই, টুপি পরে বেরিয়ে পড়বি, কি দারুণ ডিসিশন। চল ইন দ্য মিন টাইম আমি যে আমার চাকরগুলোকে প্রিপেয়ার করাই রিসেপশনের জন্য। রিসেপশন মানে টু ওয়েলকাম ইয়াং মার্লো, কারণ বাড়িতে জামাই আসছে, আর জামাই খাতির এই কথা কোন বাঙালি শোনেনি, সেটাই আমি জানতে চাই। বলতে চাই আমি চাকরগুলোকে রেডি করি। অ্যাজ উই সেলডম সি কোম্পানি, সেলডম মানে রেয়ারলি, আর কোম্পানি মানে গেস্ট। যেহেতু আমাদের বাড়িতে খুব একটা গেস্ট আসে না, তাই দে মানে সার্ভেন্ট, দে মানে সার্ভেন্ট, সার্ভেন্ট গুলোর ট্রেনিং দরকার রয়েছে। ঠিক আছে? অর্থাৎ ঠিক কিরকম ভাবে বিহেভ করতে হবে। শহরের লোক আসছে, এ শোনো তোমার ঘরে কোনো গেস্ট এসছে, তুমি দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে আছো, তোমার গেস্টকে বলছো ওই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নিচে দাঁড়াও, হাঁ করো, রসগোল্লা ফেলবো, খাও খাও খাও, হাঁ করো। এরকম করে আজ অব্দি কেউ গেস্টকে ওয়েলকাম করে না। তাই গেস্টদেরকে ওয়েলকাম করার একটা ট্রেনিং আছে, গেস্টদেরকে ওয়েলকাম করার একটা ম্যানারিজম আছে। এখন মিস্টার হার্টকেশেল বললেন যে আই জাস্ট ওয়ান্ট টু ট্রেন মাই সার্ভেন্টস। আমি কি করতে চাই? আমি আমার সার্ভেন্টদেরকে ট্রেন করতে চাই। ওদের একটু ট্রেনিং এর প্রয়োজন রয়েছে। ওদের কি প্রয়োজন রয়েছে? ওদের একটু ট্রেনিং এর প্রয়োজন রয়েছে। কেমন ট্রেনিং এর প্রয়োজন রয়েছে? বলছে যেমন ভাবে সৈন্যদের প্রথম দিনে প্যারেডে ট্রেনিং এর প্রয়োজন থাকে, তার মানে তিনি তার সার্ভেন্টদেরকে ঠিক সেরকম ভাবে ট্রেন করবেন। আমি আবার বলছি, তিনি এখন তার সার্ভেন্টদেরকে সেরকম ভাবে ট্রেন করবেন যেমন ভাবে আনট্রেন্ড সোলজাররা প্যারেডের প্রথম দিনে ট্রেন করা হয়। পাচ্ছ বুঝতে? এখানে রয়েছে, স্টার দিয়ে পাশে লিখে রাখো, ইমেজ অফ মিলিটারি। এখানে রয়েছে মিলিটারি ইমেজ। ঠিক আছে? তাই এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এবং 15 নম্বরের কোশ্চেন হবে এই জায়গাটা। তাহলে আমাকে বলো, আনট্রেন্ড সোলজারদের সাথে ঠিক আছে, জিজ্ঞাসা করছে, দাঁড়াও একটু লিখে দিই। আনট্রেন্ড সোলজারদের সাথে এখানে মিস্টার হার্টকেশেল কাদের তুলনা করেছেন? আমাকে বলো, আনট্রেন্ড সোলজারদের সাথে মিস্টার হার্টকেশেল কাদের তুলনা করছেন? বলো বলো বলো। তার গ্রুপ অফ সার্ভেন্ট বা সার্ভেন্টদের তুলনা করছেন। আচ্ছা, আনট্রেন্ড সোলজাররা ট্রেনিং ছাড়া কি প্যারেড করতে পারে? হ্যাঁ বা নাতে উত্তর দাও। আনট্রেন্ড সোলজাররা কি ট্রেনিং ছাড়া প্যারেড করতে পারে? উত্তর হচ্ছে না। তার মানে আনট্রেন্ড সোলজাররা যেমন ভাবে ট্রেনিং ছাড়া প্যারেড করতে পারে না, ইন দ্য সেম ওয়ে লাইকওয়াইজ সেই কিরকম ভাবে এই যে রয়েছে মার্লো, মাফ করবে মিস্টার হার্টকেশেল, তিনি বিশ্বাস করেন ওর বাড়িতে যদি রোজ গেস্ট আসে, মন দিয়ে শুনবে, ওর বাড়িতে যদি রোজ গেস্ট আসতো, তাহলে ওর চাকরগুলো শিখে যেত হাউ টু ওয়েলকাম দ্য গেস্ট। ক্লিয়ার? বাট যেহেতু ওর বাড়িতে খুব একটা গেস্ট আসে না, তাই ওর চাকরগুলো জানে না, কি জানে না,
how to welcome the guests. তাই যাতে করে ওরা জানতে পারে কে how to welcome the guests, এবং সেই কারণের জন্য কি প্রয়োজন রয়েছে হচ্ছে ওদের একটু ট্রেনিং এর প্রয়োজন রয়েছে। হচ্ছে আমি ওদেরকে ট্রেন করব, হচ্ছে আমি কি করব, আমি ওদেরকে একটু ট্রেন করব, ট্রেন করে ওদেরকে এই জিনিসটা শিখিয়ে দেব। ইয়েস অর নো? বলছে ওদের একটু ট্রেনিং এর প্রয়োজন রয়েছে, যেমন আর্মির অ্যাপয়েন্টমেন্ট বা রিক্রুটমেন্টে যেরকম ভাবে প্রথম দিন ট্রেনিং এর প্রয়োজন থাকে। আচ্ছা বুঝলে? এরপরে তিনি বেরিয়ে গেলেন। আচ্ছা এই কোশ্চেনটা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ডে থেকে মাস্টার অব্দি, ঠিক আছে? দেখো, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স of the military image pointed out here? What is the significance of the military image pointed out here? লেখো, Mr. Hardcastle says that they seldom receive guests from London, and his servants are completely ignorant of the table manners. মানে এটা তো ম্যানার্স থাকে একটা ফুডকে সার্ভ করারও। এক সেকেন্ড, যেটা বলছিলাম যে একটা ফুড আইটেমকে সার্ভ করারও একটা ম্যানার থাকে। আচ্ছা বুঝতে? তোমার ঘরে কোনো গেস্ট এসছে, তুমি গেস্টকে বলতে পারো না এই মাছ খাবে, মাছ খাবে, বলো হ্যাঁ দাও, না না তোমায় তো দেবো না, এরকম তুমি বলতে পারো। টেবিল ম্যানার্স বলে একটা ম্যানার থাকে গেস্টদেরকে খাবার দেওয়ার। আচ্ছা বুঝলে? এই সব কিছুর একটা ম্যানার্স থাকে। এখানে তিনি পরিষ্কারভাবে বললেন ওয়ান থিং, তিনি পরিষ্কারভাবে বলে দিলেন যে আমাদের বাড়িতে যেহেতু খুব একটা রেগুলার বেসিসে গেস্ট আসে না, অ্যাট গেস্ট সেলডম কাম, বা রেগুলার বেসিসে একদম গেস্ট আসে না, এবং তাই আমরা জানি না হাউ টু ওয়েলকাম দ্য গেস্ট। আমি জানি না মানে আমার স্টুডেন্টরা জানে না, আমার বাড়ির সার্ভেন্টসরা জানে না, আমার রিলেটিভসরা জানে না, ওরা এই জিনিসটা জানে না। তাহলে যেহেতু জানে না, তাই ইটস বিন আ পার্ট অফ মাই রেসপন্সিবিলিটি টু লেট দেম নো। তাই আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে যে আমার ওদেরকে জানাতে হবে। তাই তিনি বলছেন যে প্যারেডের প্রথম দিনে কোনো আর্মির অফিসার ঠিক যেভাবে জানান, ঠিক আছে, প্যারেড কিভাবে করতে হয়, ঠিক সেভাবে আজকে জানাচ্ছেন
মিস্টার হার্ডকেসেল বা জানাবেন মিস্টার হার্ডকেসেল যে গেস্টদেরকে ওয়েলকাম কিভাবে করতে হয়। আচ্ছা বুঝলি, তাই মিস্টার হার্ডকেসেল says that they seldom receive guests from London and his servants are completely ignorant of the table manners. তারা পুরোপুরি ignorant, কোনটাকে নিয়ে ignorant? Table manners of the fashionable people. Table manners of the fashionable people. ঠিক আছে, তাই naturally they need to be trained. They need to be trained. তাই কিসের প্রয়োজন রয়েছে? ট্রেনিং এর প্রয়োজন রয়েছে। They are like তারা কার মতো? Untrained recruits at their first day's parade. They are like untrained recruits at their first day's parade. মানে প্রথম দিন প্যারেডে ওই আননোন রিক্রুটের মতো, আনট্রেন্ড রিক্রুটের মতো নিয়ে তো নেওয়া হয়েছে, বাট তারা জানে না হাউ টু ডু দ্যাট, হাউ টু কন্টিনিউ দ্যাট। ঠিক আছে, এফডি রইল এই মুহূর্তে।